15ই মে 2026 ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সুরিয়া শর্মা ভারতের কিছু বেকার যুবকদের ককরোচ বলে সম্বোধন করেন। Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of them become media. স্বাভাবিকভাবেই পরবর্তীতে এই কথাটি প্রত্যেকটি জায়গায় নিউজ হয়ে যায়। 16ই মে 2026 অভিজিৎ দীপক নামের এক যুবক টুইট করেন, হোয়াট ইফ অল ককরোচেস কাম টুগেদার। আর ওই দিনেই তিনি স্যাটায়ার করে সোশ্যাল মিডিয়াতে একটি পেজ তৈরি করে যার নাম দেন সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। মজা করে টুইটারে বানানো এই পেজে মাত্র 2 দিনে 40,000 ফলোয়ার্স হয় এবং ইনস্টাগ্রামে 8 মিলিয়ন ফলোয়ার এবং বর্তমানে এই পেজটি 26 মিলিয়ন ফলোয়ার্স ক্যারি করছে, যা বিজেপির ফলোয়ার্সের চেয়ে অনেক গুণ বেশি। সিজেপি বিজেপি সরকারের করাপশন এবং অনৈতিক সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে থাকে এবং সাধারণ মানুষ সিজেপিকে অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে সমর্থন করতে থাকে। শুরুতেই এটি ছিল একটি স্যাটায়ার ভিত্তিক সোশ্যাল প্ল্যাটফর্ম। ভারতের জেনজিরা অনেকেই মনে করেন তারা এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছে যেখানে তাদের ক্ষোভ এবং দাবি প্রকাশের সুযোগ রয়েছে। যখনই মোদী সরকার বুঝতে পেরেছে এই জেনজি যুবক বা তরুণরা যদি একত্রিত হয় তাহলে মোদীর সরকার টিকাতে কষ্ট হয়ে যাবে, তাই 21শে মে টুইটার থেকে ককরোচ পার্টির পেজকে ব্লক করে দেওয়া হয়। আন্দোলনের সময় মোদীর সরকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল। অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছিল। যখন অনেক তরুণ তরুণী বুঝতে পেরেছিল নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তখন অনেকেই সুইসাইড করেছিল। 20 জুন 2026 ককরোচ জনতা পার্টি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে সমাগম হয়। 28 জুন ভারতের সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচু অনশন শুরু করেন। 18 জুলাই সকালে পুলিশ এসে সোনাম ওয়াংচুকে উঠিয়ে নিয়ে যায়। যেসব স্থানগুলোতে আন্দোলন হয়েছিল ওইসব স্থানগুলোতে মোদী সরকার কমিউনিকেশন জ্যামার ব্যবহার করেছিল, যাতে করে কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারে। এমনকি ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে করে কেউ কোনো প্রকার আপডেট না পায়। হঠাৎ করেই 5টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কেউ আন্দোলনে যোগ দিতে না পারে। তবে অনেক শিক্ষার্থী বা তরুণরা যুবকরা মেট্রো স্টেশনের থেকেই প্রতিবাদ শুরু করেছিল। কিছু পুলিশের তো ইউনিফর্ম ছিলই না, অনেক পুলিশ নাম পর্যন্ত ঢেকে অ্যাকশন নিয়েছিল। আবার অনেক পুলিশ মুখ ঢেকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, ঠিক যেন ছাত্রলীগের মতো, যেভাবে তারা 17 বছর এবং 24 জুলাইয়ে হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল। এই আন্দোলন শুধু দিল্লিতেই নয়, ভারতের অনেক রাজ্যেই ছড়িয়ে পড়েছিল। আমি এই ভিডিওটি রেকর্ড করছি 26শে জুলাই 2026। এখন এই পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং ভারতের শিক্ষার্থীদের জয় হয়েছে। আমার প্রশ্নটা আসলে এখানে, আসলে কি ভারতের জেনজি বা তরুণদের জয় হয়েছে, নাকি তাদের পরাজয় কেবল মাত্র শুরু হবে? 17ই জুলাই 2024 জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেছিলেন। সেই ভাষণে তিনি কোনো প্রকার অনুশোচনা বোধ করেননি, বরং তিনি শিক্ষার্থীদেরকে আরো উস্কিয়ে দিয়েছিলেন। তখন যদি তিনি অনুশোচনা বোধ করতেন এবং জাতির কাছে ক্ষমা চাইতেন, তাহলে সেই আন্দোলন ওইখানেই শেষ হয়ে যেত। ফলাফল কি হতো? যারা সম্মুখে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে গুম বা খুন করা হতো। ছাত্রদল সহ অন্যান্য যেসব সংগঠন এই আন্দোলনকে সফল করার জন্য মাঠে ছিল তাদেরকে সকলকে চিহ্নিত করে হয়তো বুড়িগঙ্গা তীরে ফেলে দিত। সাধারণ মানুষ যারা আন্দোলনে ছিল তাদের প্রত্যেককে নানাভাবে হয়রানি কিংবা এদেরকে খুঁজে খুঁজে প্রত্যেক জনের কাছ থেকে হিসাব নেওয়া হতো। তাহলে ভাবুন, যেই শেখ হাসিনা মোদির ইশারায় বাংলাদেশকে ইন্ডিয়ার রাজ্য বানিয়েছিল, যেই শেখ হাসিনা মোদির জন্য পুরো বাংলাদেশকেই বিক্রি করে দিয়েছিল, যেই শেখ হাসিনা মোদির ইশারাতেই প্রত্যেকটি অন্যায় কাজ করেছিল, সেই মোদি, সেই মাস্টার মাইন্ড, সে পরাজয় মেনে নেবে? যেখান থেকে সাধারণ মানুষের চিন্তা বন্ধ হয়ে যায়, সেখান থেকে রাজনীতিবিদদের চিন্তা শুরু হয়। নিট প্রশ্ন ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলনটি করা হয়েছে এবং এই আন্দোলনকে সফল করার জন্য যারা মাঠে ময়দানে ছিল, সম্মুখে ছিল,
এদের প্রত্যেকের কাছ থেকে এখন মোদি হিসাব নেবে। প্রত্যেকটি শিক্ষার্থীর নামে এরা এফআইআর দার্য করবে এবং আগামী কয়েক বছর এদেরকে নানা প্রকার থ্রেট দেওয়া হবে, ভবিষ্যতে যাতে মোদির বিরুদ্ধে আর কেউ মাঠে নামতে না পারে। এই জন্য তিনি এখন যেসব অ্যাকশন নেওয়া বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন মোদি এখন তাই করবে। তাহলে এখন সমাধানটা কি? মোদি বাংলাদেশ এবং নেপালের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে হয়তো আর কোনো কথা বাড়ায়নি। এখন শুরু হবে মোদির খেলা। এই আন্দোলন স্থগিত করার ফলে সবচেয়ে বেশি ক্ষতির ফেস হবে ভারতের মুসলমানেরা, কারণ এই আন্দোলনকে সফল করতে ভারতের মুসলিমরা সাধারণ শিক্ষার্থীদেরকে খাবার সহ তাদের পাশে থেকে নানাভাবে সাহায্য করেছিলেন। এখন আমি কেন ভারতের মুসলিমদের কথাই আলাদাভাবে বললাম, এর কারণ হচ্ছে ভারতে অতীতীয় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে হামলা, মামলা বা সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। আন্দোলন চলাকালেই এক বিজেপি নেতা সিটি রাভি মুসলমানদেরকে নিয়ে এক বিদ্রূপ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন একজন মোল্লার নিট আন্দোলনের সঙ্গে সম্পর্ক কি। তিনি আরো আন্দোলনকারীদের একটি অংশকে টুকরে গ্যাং বলে উল্লেখ করেছিলেন। ভারতে আপাতত ককরোচ জনতা পার্টি জয় হলেও কয়েক মাস পর আসল খেলা শুরু করবে মোদির সরকার। সামনের সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন এখন হয়ে যাবে ঝুঁকিপূর্ণ। আন্দোলনের সময় ভারতের অনেক শিক্ষার্থীরা মোদিকে অযোগ্য বলে মন্তব্য করেছিল। অনেকেই বলেছিল মোদি নাকি দেশের ডেমোক্রেসিকে নষ্ট করেছে, তাদের ইকোনমিককে নষ্ট করেছে, তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই সবকিছু যদি মোদি করে থাকে তাহলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটা ছিল পুরো অযৌক্তিক। যদি ভারতের জেনজিরা তাদের দেশের ভালো ইকোনমিক চায়, তাদের দেশের ভালো শিক্ষা ব্যবস্থা চায়, তারা যদি চায় হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক থাকুক, তারা যদি চায় তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠুক, তারা যদি চায় যারা আন্দোলনে ছিল এবং যারা আন্দোলনের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের কারো কোনো প্রকার ক্ষতি না হোক, তাহলে একটাই সমাধান, স্টেপ ডাউন মোদি। ইতিহাসে কোনো স্বৈরাচার পদত্যাগ করে নাই, প্রত্যেকটি স্বৈরাচারের পতন হয়েছিল। সো মাইন্ড ইট।